হ্যালো। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পারতেছি। আচ্ছা, এখন বলো তো, ইসমাইল ইসমাইল শুনতে পাচ্ছ? জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আগের দিন কতদিন পর্যন্ত পড়াছিলাম? স্যার স্ট্র্যাপ ফুডিং এ ওটা পর্যন্ত করেছিলেন। ওটা শেষ? জি স্যার। পাইল ফাউন্ডেশন কিছুই বলি নাই? না স্যার। আচ্ছা, হ্যালো। তাহলে আজকে আমরা পাইল ফাউন্ডেশন শুরু করবো। ওকে, Recording in progress. আমার স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার, স্লাইড দেখা যাচ্ছে। Excellent. তাহলে আমাদের আজকের টপিক ছিল পাইল ফাউন্ডেশন। আমরা শ্যালো ফাউন্ডেশন পড়ে শেষ করেছি, প্রোগ্রাম শেষ করেছি। এর বাইরেও আছে, তোমাদের একটা বই আমি দিছি অলরেডি, সাথে এসিআই 318 এর উপর ভিত্তি করে আহ, অনেক রকম ডকুমেন্ট পাওয়া যায়, তোমরা অনলাইনে সার্চ করলে কিছু কিছু পাবা। আহ, এখন কিন্তু অনেক বইও পাওয়া যায় অনলাইনে, স্লাইড শেয়ার বা এই স্ক্রিবিডি, এই ধরনের সাইট গুলোতে যদি তোমরা লগ ইন করো তাহলে অনেকগুলো বইও পেয়ে যাবে। এই এটা দিয়ে যাবে, যদিও এটা বিজ্ঞান না, এই বিজ্ঞান। তো যাই হোক, আমরা এখন চলে যাবো ডিপ ফাউন্ডেশনে। আমরা বলেছিলাম যে যদি সয়েল ক্যাপাসিটির উপর ভিত্তি করে আমাদের ফাউন্ডেশন গুলো এই ধরনের হয়, যদি খুব ভালো ক্যাপাসিটি হয় তাহলে সেক্ষেত্রে আমরা স্কোয়ার ফাউন্ডেশন দিব, ইন্ডিভিজুয়াল। আর যদি দেখা যায় যে সয়েল ক্যাপাসিটি ভালো নয় অথবা কলামের লোড অনেক বেশি, সেক্ষেত্রে একটা কলাম আর একটা কলামের যে ইন্ডিভিজুয়াল ফাউন্ডেশন একটা একটা ওভারল্যাপ করছে, তখন কম্বাইন্ড ফাউন্ডেশন দিই। আবার প্রপার্টি লাইনের ধারে কাছে হলেও কম্বাইন্ড ফাউন্ডেশন দিই। আর স্টার ফাউন্ডেশনটা প্রপার্টি লাইন ক্রস না করার জন্য দুইটা কলামকে কানেক্ট করে তাদের লোডটাকে ব্যালেন্সিং করার জন্য স্টার ফাউন্ডেশন দিয়ে থাকে। ওকে, পরীক্ষায় তোমাদের কেউ একজন বোধহয় আমাকে কোশ্চেন করছিল, তো পরীক্ষার জন্য এখন আপাতত স্টার ফাউন্ডেশন যতটুকু পড়িয়েছি অতটুকু তোমরা পড়ো, এর বাইরে দরকার নাই। তবে স্টাফের ডিজাইনও শিখতে হবে। এটা সিম্পলি একটা বিম। তুমি যদি শেয়ার কোড ডায়াগ্রাম বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকো, তাহলে এখানে যে শেয়ার কোড বেন্ডিং মোমেন্ট যা আসবে এই বিমের মাঝখানে দুই এন্ডে সেই অনুযায়ী বিমটা ডিসাইড করতে হবে। সিম্পল একটা বিম, এর বাইরে আর কিছু নেই। পরীক্ষা যেহেতু এটা অনেক লম্বা একটা প্রবলেম, পরীক্ষার জন্য এতটুকু আমি আশা করছি না। যতটুকু পড়ানো হয়েছে এতটুকু করলেই পরীক্ষায় হবে। এর বেশি যদি আমাদের লোড এসে যায় অথবা সয়েল ক্যাপাসিটি কম থাকে, তখন আমরা কি বলেছিলাম যে একটা গ্রিড ফাউন্ডেশন বা স্ট্রাপ ফাউন্ডেশন আমরা দিয়ে থাকি। আর এই গ্রিডের ক্ষেত্রে মাঝখানে যে ফাঁকা অংশ আছে, এটা যদি 50% টোটাল এরিয়া 50% থেকে বেশি বা কম হয়ে যায় ফাঁকা অংশটা, তখন আমরা আর এই ধরনের গ্রিড করার চিন্তা করি না। তখন আমরা একদম পুরোটা একটা স্ল্যাব দিয়ে দিব, সেটা হচ্ছে ম্যাট ফাউন্ডেশন। তার উপর থেকে কলাম গুলো উঠে যাবে। এটা হলো ম্যাট ফাউন্ডেশন। আর যদি সয়েল ক্যাপাসিটি শ্যালো ডেপথে আরো বেশি খারাপ হয়, তখন আমাদের আর কোনো উপায় নাই, বা বিল্ডিংটার লোড অনেক বেশি। শুধু যে সয়েল ক্যাপাসিটি খারাপ হবে তা না, বিল্ডিং এর লোড বেশি হলে, যেমন আমরা বলতে পারি যে আমাদের এখানে শেখ রাসেল হল যেটা আমরা করেছি, সেই হলে ও যে ধরনের লোড আমরা কনসিডার করেছি তাতে কিন্তু আমরা চুয়েটে ওখানে পাইল ফাউন্ডেশন প্রোভাইড করি না। অথচ নতুন লাইব্রেরি ভবন যেটা, সেই নতুন লাইব্রেরি ভবনে আমাদের পাইল ফাউন্ডেশন প্রোভাইড করতে হয়েছে, কারণ বইয়ের লোডটা কনসিডার করা লাগছে। বইয়ের লোড হিউজ লোড, সেই লোডিং এর কারণে এবং ওখানকার সয়েল ক্যাপাসিটি কনসিডার করে ওখানে পাইল ফাউন্ডেশন দেওয়া হয়েছে। ওকে, পাইল দিব কিনা এটা ডিপেন্ড করবে দুইটা ফ্যাক্টরের উপর। একটা হলো লোড কতটুকু আসতেছে, আর একটা হলো সয়েলের ক্যাপাসিটি কেমন। সয়েলটাকে আমরা যদি শ্যালো ডেপথে যদি আমরা ভালো সয়েল লেয়ার না পাই, তাহলে ডিপ আন্ডারগ্রাউন্ডে যেখানে হাই ডেন্সিটি সয়েল আমরা খুঁজে পাবো, সেই জায়গায় পাইলের মাথাটাকে রেস্ট করতে হবে। এটা হলো পাইল ফাউন্ডেশন। আর কেশনটা পাইলের মধ্যেই আমরা বলেছিলাম যে পাইলের থেকে 10 সাইজের, সাধারণত ব্রিজের জন্য করা হয়। চারপাশ এনক্লোজ করে নিয়ে তারপরে
কেশনের ভিতর থেকে মাটি করে নিয়ে এটাকে করা হয়। এটা পাইলের বড় ভার্সন। তাহলে বিয়ারিং ক্যাপাসিটি, আমরা এই যে কথাগুলো বললাম একটু আগে, যে বিয়ারিং ক্যাপাসিটি অফ আপার সয়েল লেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট। উপরের লেয়ারের যদি বিয়ারিং ক্যাপাসিটি এখানকার লেয়ারের যদি ইনসাফিসিয়েন্ট হয় টু ক্যারি দ্য লোড, তাহলে সেক্ষেত্রে আমাদের লোডটাকে ডিপ আন্ডারগ্রাউন্ডে ট্রান্সফার করতে হবে। এটার জন্য আমাদের পাইল ফাউন্ডেশন দরকার। জেনারেলি অ্যারেঞ্জ ইন এ গ্রুপ অর ক্লাস্টার আন্ডার ইচ কলাম। আমরা এখানে কি করবো যে আহ, একটা কলাম, এটা হলো একটা কলাম, কলামের আন্ডারে আমরা একটা গ্রুপ অফ পাইল আমরা দিই। আমি প্ল্যান আঁকার চেষ্টা করি, তাহলে এখানে দেখবো অনেকগুলো পাইল থাকবে। এখানে আমি 9টা পাইল আঁকলাম। এই 9টা পাইল যে আমরা দিলাম পাশাপাশি, 9টা পাইলকে এক জায়গায় করতে এর উপরে একটা স্ল্যাব দেওয়া হয়, ক্যাপ। এদের এখানে কতগুলো পাইল আছে, সেই পাইলের উপরে একটা ক্যাপ দিতে হবে। ক্যাপ দিলে তাহলে তখন তারা ইন্টিগ্রেটেড ওয়েতে তারা ওয়ার্ক করবে। ক্যাপের উপর থেকে কলামটা উঠে থাকে। তাহলে আমরা বলতে পারি যে এর মাঝখান থেকে আমরা কলাটা উঠাই। এটা একটা প্ল্যান, এটা একটা সেকশন। একই জিনিস না, এখানে 4টা দেখা যাচ্ছে, এখানে আসলে 3টা দেখা যাবে এই ক্ষেত্রে কাটলে। দেখাই। স্যার ভয়েসটা একটু আনক্লিয়ার স্যার। এখন তো খুব গরম, বুঝতে পারছো, আমার ফ্যানের জন্য বোধহয় একটু কম যাচ্ছে। আর একটু কি জোরে বললে কাজ হবে এভাবে? না স্যার, জোরে বললে না স্যার, মানে মানে হেডফোনে মেবি প্রবলেম স্যার, মানে কথাটাই আনক্লিয়ার। হেডফোন তো বেস্ট হেডফোন, এটা তো এয়ারপড তো। দেখি তাহলে আর একটু। স্যার আমার কাছেও কথাটা খুবই আনক্লিয়ার আসতেছে এবং খুবই লো। স্যার ভলিউম ঠিক আছে, বাট স্যার এই যে মানে কথাটাই Recording stopped. হ্যালো, এখন কি বেটার? তোমরা জি স্যার। এখন কি আগের থেকে একটু বেটার? না স্যার, আগের মতোই। আরেকবার লগ ইন করার চেষ্টা করবো। কানেকশন তো এভাবেই দিতে হবে। হ্যালো, লিমন কি শোনা যাচ্ছে এখন? জি স্যার, এখন ঠিক আছে। জি স্যার, ঠিক আছে স্যার।
Recording in progress. ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম যে এটা একটা গ্রুপে ক্লাস্টার আকারে থাকবে। হ্যাঁ, তা সেই ফাইল গ্রুপকে আমরা একটা ফাইল ট্যাব দিয়ে আটকায় দিব। ফাইল গ্রুপের উপরে একটা স্ল্যাব, সিম্পলি একটা স্ল্যাব, স্ল্যাবের মাঝখান থেকে নোড স্ট্রাকচার মানে এখান থেকে একটা কলাম উঠে যাবে। Group or cluster, the group is capped by a spread footing or cap that distributes the column load to the file in the group. এই যে ক্যাপটা দিয়ে আমরা আটকালাম, কলাম থেকে লোডটা ক্যাপের উপর পড়বে, ক্যাপ থেকে প্রত্যেকটা ফাইলের উপরে চলে যাবে, সেই ফাইল থেকে লোডটা ট্রান্সফার হয়ে ডিপ আন্ডারগ্রাউন্ডে যাবে। ডিপ আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়া মানে এখানে কিন্তু ট্রেডিশনাল স্প্রেড ফাউন্ডেশনে যেভাবে আমরা দেখেছিলাম সেরকম না। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হলো ট্রেডিশনাল স্প্রেড ফাউন্ডেশন যদি আমরা এটার সাথে কল্পনা করি, এখানে তার সয়েলের পেশাটা ছিল, আপওয়ার্ড সয়েল পেশাটা ছিল ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। বাট পাইলের ক্ষেত্রে কি হবে? পাইলের ক্ষেত্রে যেখানে যেখানে পাইল আছে এই জায়গায় লোডটা কনসেন্ট্রেটেড লোড আকারে অ্যাপ্লাই হবে পাইল ক্যাপের উপরে। পাইল ক্যাপের উপরে লোডটা কনসেন্ট্রেটেড লোড আকারে অ্যাপ্লাই হবে। These caps are in most ways very similar to footing on soil. তাহলে এই ক্যাপ যেটা বলছি আমরা সেই ক্যাপেরই মেইনলি ডিজাইন। ক্যাপটা সয়েলের উপরে যদি ফাউন্ডেশন দিই তার মতোই সিমিলার, কিন্তু এক্সেপ্ট যেটা বললাম যে রিঅ্যাকশন অন দ্য ক্যাপ অ্যাক্ট অ্যাজ কনসেন্ট্রেটেড লোডস অ্যাট দ্য ইন্ডিভিজুয়াল পাইল। এখানে ইন্ডিভিজুয়াল পাইল আছে, এই পাইলগুলোর জায়গায় লোডটা কনসেন্ট্রেটেড লোড আকারে কাজ করবে। এখান থেকে আগে সয়েলের উপর রাখলে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আকারে সেটা কাজ করবে। If the total of all pile reaction in a cluster is divided by the area of the footing to obtain equivalent uniform pressure, it is found that equivalent pressure is considerably higher in pile caps than for spread footings. Therefore, moments and particularly shears are also correspondingly larger, which requires greater footing depth than a spread footing of similar horizontal size. আমরা এটা পরীক্ষার সাথে মাঝে মাঝে আসে যে সাধারণত পাইল ক্যাপের ডেপথটা অনেক বেশি লাগে। স্প্রেড ফাউন্ডেশনের সাথে আমরা শ্যালো ফাউন্ডেশনের সাথে পাইল ক্যাপকে তুলনা করছি, সিমিলার বলছি, কিন্তু বি নাম্বারে কি আছে যে এই পাইল ক্যাপের ডেপথটা অনেক বেশি লাগে। কেন? কারণটা হলো এখানে আমরা দেখি যে এই পাইল ক্যাপের উপরে পাইলের যে রিয়াকশন সেগুলো আমরা বলছি কনসেন্ট্রেটেড লোড আকারে আছে। ধরে নাও এখানে চারটাই মাত্র পাইল আছে, সেই চারটা পাইলের যে রিয়াকশন কনসেন্ট্রেটেড লোডের রিয়াকশন যদি 100 কিপ করে ধরি আমরা, তাহলে চারটা 400 কিপ হয়। সেই 400 কিপ যদি আমি এই পাইল ক্যাপের যে এরিয়া সেই এরিয়ার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আর এই সিমিলার টাইপের একটা ফাউন্ডেশন আমরা যদি শ্যালো ফাউন্ডেশন হিসেবে দিতাম, তাহলে তার উপরে যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আসতো সেটা পাইল ক্যাপের জন্য সবসময় বেশি হয়। এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, ইকুইভ্যালেন্ট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এটা পাইল ক্যাপের জন্য সবসময় বেশি হয়। যখন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের ইন্টেন্সিটিটা বেশি হবে, তখন কি হবে? আমরা যে কোনো এক জায়গায় মোমেন্ট বা শেয়ার নিলে এই কিউয়ের উপর ভিত্তি করেই মোমেন্ট শেয়ারের পরিমাণটা অনেক বেশি হবে। মোমেন্ট শেয়ার বেশি হওয়া মানে হচ্ছে এই পাইল ক্যাপের ডেপথটা বেশি হবে। পাইল ক্যাপের ডেপথটা বেশি হবে। ট্রেডিশনাল আমাদের এটা মাথায় রাখতে হবে, ট্রেডিশনাল শ্যালো ফাউন্ডেশন যখন আমরা ডিজাইন করব, তার যদি 10 ফিট বাই 10 ফিট একটা শ্যালো ফাউন্ডেশনের হয়, তার যে ডেপথ আমরা ক্যালকুলেট করে পাবো, 10 ফিট বাই 10 ফিট যদি আমাকে একটা পাইল ক্যাপ ডিজাইন করতে হয়, তার ডেপথ তার থেকে অনেক বেশি হবে। ডেপথ সাইজ তো আমরা 10 ফিট বাই 10 ফিট ইকুয়ালি করতেছি, কিন্তু ডেপথটা অনেক বেশি হবে। এটা আমরা মাথায় রাখবো। ডিজাইনটা আগের মতোই, আমরা আগে যেটা করেছিলাম তার সাথে অনেক সিমিলারিটি আছে। প্রসিডিউরটা আমরা শিখে আসছি। এখানে আর ই ইকুয়াল টু আর এ মাইনাস ডাব্লিউ এ। আর এ হচ্ছে অ্যালাউয়েবল পাইল রিঅ্যাকশন, অ্যালাউয়েবল পাইল রিঅ্যাকশন, ইফেক্টিভ পোরশন অফ অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি অফ পাইল, এটা হলো আর এ। এটা আমরা কোথা থেকে পাবো? সয়েল টেস্টের রিপোর্ট থেকে আমরা পাবো। সয়েল টেস্টের রিপোর্ট থেকে আমরা এটা পেয়ে যাবো। এখান থেকে আমরা ওয়েট অফ ফাউন্ডেশন বাদ দিই। দেখো সয়েল টেস্টের রিপোর্টে আমরা কি পাবো? আমরা আসলে এই ধরনের চার্ট দেখতে পাবো, হচ্ছে বোরহোল
যেটা করেছে সয়েল যেখানে টেস্ট হচ্ছে সেখানে ডিপেন্ডস অন দ্য সয়েল কন্ডিশন এবং তার জায়গাটার এরিয়া কত বড় তার উপর ভিত্তি করে আমরা নাম্বার অফ বোরহোল ঠিক করি কয়টা বোরহোল করতে হবে। এখানে আমি দেখছি যে বোরহোল BH2 BH2 আছে এবং BH3 আছে, তার মানে ধরে নিচ্ছি অ্যাটলিস্ট 3টা বোরহোল করেছে। টোটাল অ্যালাউয়েবল পাইল ক্যাপাসিটি ইন টনস, ফ্যাক্টর অফ সেফটি ধরা আছে 3। ওকে, এই চার্ট আমরা কিভাবে ব্যবহার করবো? ডেপথ দেখো, সে ক্যালকুলেশন করেই আমাকে বলে দিচ্ছে যে পাইলের ক্যাপাসিটি কত হবে। 27 মিটারে যদি পাইল দেওয়া হয়, ডেপথ মানে পাইলের লেন্থ যদি আমরা 27 মিটার দিই, তাহলে 450 মিটার, 450 মিলিমিটার এটা ডায়ামিটার। 450 মানে হচ্ছে 18 ইঞ্চি, 500 হলো 20 ইঞ্চি, আর এটা 600 হলো 24 ইঞ্চি। তাহলে 27 মিটারে দিয়ে সে এই পাইল কোনো রিয়াকশন দিবে না। যদি 28.5 মিটার লেন্থের পাইল দেওয়া হয়, তাহলে 450 বা 18 ইঞ্চি পাইল দিলে সেটা 66.25 টন টন লোড নিবে একটা পাইল, এবং তাতে ফ্যাক্টর অফ সেফটি 3 রেখে। একইভাবে যদি আমরা 33 মিটারের পাইল দিই এবং তার যদি 600 মিলিমিটার ডায়ামিটার দিই, 600 মিলিমিটার মানে 24 ইঞ্চি, তাহলে সেই পাইলটা 161 টন টন লোড দিবে উইথ ফ্যাক্টর অফ সেফটি 3। বুঝতে পারছি? আইএস বলতো, এখানে যদি 33 মিটারে আমি পাইল দিই এবং এটা বোরহোল 3-তে 30 মিটারে আমি 100 কিপ যদি লোড পেতে চাই, তাহলে কত ডায়ামিটারে পাইল ইউজ করবো? স্যার 500। 500 মিটার, 500 দিব, 500, আচ্ছা 500 দিলে হয়ে যাবে 100 না? জি স্যার। 102 দেওয়া আছে, তাহলে তো চার্ট তো বুঝতে পারছো তাই না? এটা সিম্পল, জি স্যার। এটা না বোঝার কিছু না। এইভাবে আমরা চয়েস করে এখান থেকে যেটা পাচ্ছি, এই যে ক্যাপাসিটি, এটাকে আমরা বলছি আর এ, অ্যালাউয়েবল পাইল রিয়াকশন। অ্যালাউয়েবল পাইল রিয়াকশন আর এ। আর এ একইভাবে আমরা দেখো আগে যেভাবে করছিলাম যে এটা পাইলের রিয়াকশনটা, সে পাইল এতটুকু লোড দিতে পারে, সেটা আমরা ধরে নিচ্ছি যে কলামের লোড হবে, বাট এখানে একটা ক্যাপ বসে আছে, সেই ক্যাপের লোডটাও পাইলকে নিতে হবে। তাহলে এই ক্যাপকে বলতেছি আমরা ওয়েট অফ ফাউন্ডেশন, তার লোড, আর তার অতিরিক্ত সে কি নিবে এখান থেকে কলামের লোডটা নিবে। সেই জন্য ওয়েট অফ ফাউন্ডেশনটা বাদ দিতে হবে। আমরা আগে যেমন ওভারবার্ডেন প্রেসার এবং ওয়েট অফ ফাউন্ডেশন বাদ দিয়েছিলাম, এখানেও একই। তাহলে আর ই ইফেক্টিভ পাইল রিয়াকশন equal to RA allowable pile reaction minus weight of foundation, where weight of foundation is total weight of footing, fill and surcharge divided by number of piles. আগে কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আকারে ছিল, সুতরাং আমাদেরকে এটা কোনো কিছু করা লাগে নাই, স্ট্রেট ফরওয়ার্ড ছিল। এখন যেহেতু পাইলের ব্যাপার, পাইলগুলো ইন্ডিভিজুয়ালি লোডটা ক্যারি করবে, এখান থেকে যে লোড আসবে তার নিজস্ব ওয়েট এই ক্যাপের, তার উপর যদি ওভারবার্ডেন কোনো সয়েল থাকে সেই সয়েলের লোড, এই সব মিলে কোথায় ট্রান্সফার হবে? পাইলের উপর। তাহলে এই টোটাল লোডটাকে আমরা কি করব? ভাগ করব নাম্বার অফ পাইল দিয়ে, তাহলে WF পাওয়া যাবে। WF পাওয়াটা তাহলে কি? WF ইকুয়াল টু হবে টোটাল লোড অফ ফাউন্ডেশন এবং ফিল সারচার্জ এগুলো যোগ করে ডিভাইডেড বাই নাম্বার অফ পাইল, এটাই হবে WF। তার থেকে বাদ দিব অ্যালাউয়েবল পাইল রিঅ্যাকশন থেকে বাদ দিব, তাহলে ইফেক্টিভ পাইল রিঅ্যাকশনটা পেয়ে যাবে। তারপর কতগুলো পাইল লাগবে? আগের মতোই আমরা যেটা সার্ভিস লোড দিয়ে আমরা কি ডিটারমাইন করেছিলাম, সার্ভিস লোড দিয়ে ডিটারমাইন করেছিলাম ফাউন্ডেশনের এরিয়া। এখন আমরা ফাউন্ডেশনের এরিয়া না, আগে নাম্বার অফ পাইল, কয়টা পাইল লাগবে সেটা আমাকে বের করতে হবে। কয়টা পাইল লাগবে এটা আমি যখন বের করে ফেলবো যে আর ই ইফেক্টিভ পাইল রিঅ্যাকশন যখন বের করতে পারবো, তখন সার্ভিস লোড ভাগ এক একটা পাইল ইফেক্টিভলি কতটুকু লোড দিতে পারে আর ই। তাহলে n equal to number of pile required equal to dead load plus live load by effective pile reaction. তাহলে আমরা দেখেছি তাহলে piles are generally arranged in tight pattern. আমরা যেটা করতে চাই সেটা হলো
পাইল পাইল যেগুলো এখান থেকে পাইল গুলোর উপর একটা ক্যাপ দিতে হবে। ক্যাপ দেওয়াটা এখন পাইল যদি আমি এখানে 3 ফিট পর পর বসাই তাহলে যা হবে, আর যদি এই পাইলের ভিতরে একটা থেকে একটা গ্যাপ 6 ফিট পর পর হয় তাহলে ডিফারেন্সটা কি হবে? ক্যাপের এরিয়াটা বেড়ে যাবে। ক্যাপের এরিয়া বেড়ে যাওয়া মানে শুধু ক্যাপের এরিয়া বেড়ে যাওয়া না, এর সাথে অ্যাসোসিয়েটেড হলো আমি যদি এখান থেকে কলামের সারফেস থেকে মোমেন্ট নেই তাহলে যত দূরে লোডটা যাবে, মোমেন্ট আর্ম যত বেড়ে যাবে তত কি হবে? একই পাইল, এখানে এই পাইলের রিয়াকশন 100 ফিট, এখান থেকে আমার তার ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে, 3 ফিটের জায়গায় 6 ফিট হয়ে গেল, মোমেন্ট কি হলো? ডাবল হয়ে গেল না? যদি পাইলের ডিস্টেন্স যদি সারফেস থেকে 3 ফিট থাকতো তাহলে মোমেন্ট যা হয়, 3 ফিটের জায়গায় পাইলের ডিস্টেন্স যদি 6 ফিট হয়ে যায় তাহলে তার মোমেন্ট ডাবল হয়ে গেল। মোমেন্ট ডাবল হয়ে যাওয়া মানে আমার এই ক্যাপের ভিতরে রেইনফোর্সমেন্ট বেশি দিতে হবে, ডেপথ বেশি দিতে হবে, তাহলে আমার ইকোনমিক হচ্ছে না। এই জন্য আমরা কি করব? পাইল ক্যাপের ইকোনমিক করার জন্য আমরা পাইলগুলোকে যত ক্লোজ পারা যায় বসানোর চেষ্টা করব, তাহলে আমাদের শেয়ার ফোর্স কম আসবে, বেন্ডিং মোমেন্ট কম আসবে। এখন এটা আবার চাইলেই তুমি একটা ঘরের উপরে আরেকটা বসা দিতে পারবা না, এটা মিনিমাম একটা রিকোয়ারমেন্ট আছে, তার থেকে ক্লোজ এটা বসানো যাবে না। কি এটা? যে 3 টাইমস দ্য বার ডায়ামিটার, পাইলের টপ ডায়ামিটারের 3 টাইমস, জেনারেলি নট লেস দ্যান 2 ফিট 6 ইঞ্চি ইজ কাস্টমার। 2 ফিট 6 ইঞ্চি মধ্যে কোনো পাইল বসানো যাবে না। এইটার সেন্টার থেকে এই পাইলের সেন্টার থেকে এই পাইলের সেন্টারের ডিস্টেন্স 2 ফিট 6 ইঞ্চির কম হতে পারবে না, না হলে ভাইব্রেশন বা বিভিন্ন কারণে এই পাইলের যে ক্যাপাসিটি সেটা রিডিউস হয়ে যাবে এবং আমাদের স্ট্রাকচারের টোটাল যে সিস্টেমটা সেটা হ্যাম্পার করবে। মানে দুইটা পাইলের মধ্যে ডিস্টেন্স মিনিমাম 2 ফিট 6 ইঞ্চি রাখতে হবে। আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে এখান থেকে তবে জেনারেলি আমরা স্পেসিং 3 ফিট রাখার চেষ্টা করি একটা পাইল থেকে আরেকটা পাইলের। এখানে আরেকটা ডিফারেন্স হলো আমরা ইফেক্টিভ ইফেক্টিভ রিয়াকশন বের করার পরে আমরা কিউ ইউ বের করছিলাম আগে। আগে এটা ইকুইভ্যালেন্ট ছিল কিউ ইউ, এখন এটা হবে আর ইউ। তাহলে সেখানে লোড ফ্যাক্টর অ্যাপ্লাই করা হয়েছিল 1.2 ফর ডেড লোড, 1.6 ফর লাইট লোড। এখন যেটা পাইলের ক্ষেত্রে, শুধুমাত্র পাইলের ক্ষেত্রে এই কাজটা করা হয়, অন্য কোথাও না, যে একটা এভারেজ লোড ফ্যাক্টর ব্যবহার করা হয়। ডেড লোড লাইট লোডের জন্য একটা এভারেজ লোড ফ্যাক্টর, এটা প্রত্যেকটা ক্যাপের জন্য আলাদা আলাদা হবে এভারেজ লোড ফ্যাক্টর, কিন্তু অরিজিনাল ডেড লোড লাইভ লোডের যে ফ্যাক্টর ছিল সেটা ঠিক থাকবে। তাহলে এভারেজ লোড ফ্যাক্টরটা কিভাবে বের করব? আর দ্য এভারেজ লোড ফ্যাক্টর ইকুয়াল টু 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড বাই ডেড লোড প্লাস লাইভ লোড। তাহলে এভারেজ ফ্যাক্টরটা কত আমরা এটা পেয়ে যাব, সেটা দিয়ে গুণ করব আর ই কে, কারণ এক এক জায়গায় এক এক রকম হবে, এটা আমরা একটা এভারেজ দিয়েই এই কাজটা করব। এবার ট্রেডিশনাল ফাংশন থেকে এখানে এটাও আরেকটা ডিফারেন্স, যে লোড ফ্যাক্টরটা কিন্তু যখন আমরা আর ইউ আপার পাইল রিঅ্যাকশন যখন বের করব তখন আমরা ইফেক্টিভ পাইল রিঅ্যাকশন ইনটু এভারেজ লোড ফ্যাক্টর পাস করব। একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার আমি বলবো এখানে, সেটা হচ্ছে অনেকেই মানে এই জিনিসটা ভুল করে। পাইল যখন আমরা করবো তখন পাইল করার পরে পাইলের মাথাটা, এই যে পাইলের উপরে যে ক্যাপটা থাকবে সেই ক্যাপের ভিতরে 6 ইঞ্চি ঢুকে থাকবে। হ্যাঁ, এই ক্যাপের 6 ইঞ্চি দেখানো আছে,
এটাই হলো স্ট্যান্ডার্ড রেগুলেশন, কিন্তু অনেক ক্ষেত্রেই কন্ট্রাক্টররা এটা ফাঁকি দেয়, বলে এগুলো কিছু না স্যার, এটা মানে উপরে রড রেখে দিই ট্রেডিশনাল ফাউন্ডেশনের মতো, কিন্তু এটা রাখলে তোমার আর্থকুইকের সময় এই পাইলটা আর কাজ করবে না। আর্থকুইকের এগেনস্টে কিন্তু পাইল ফাউন্ডেশনটা বেশি ইফেক্টিভ, পাইল ফাউন্ডেশন আর্থকুইকের এগেনস্টে বেশি ইফেক্টিভ। কিন্তু ইফেক্টিভ কখন হবে, যদি আমি এই পাইলের উপরে জাস্ট এই ক্যাপটাকে রেখে দিই, তাহলেও কিন্তু কলাম থেকে লোডটা এসে এই ক্যাপের মাধ্যমে এই পাইলের ভিতরে ট্রান্সফার হয়ে যাবে ভার্টিক্যাল লোডটা। হাউএভার যখন এখান থেকে ল্যাটারালি ধাক্কা দিবে আর্থে অথবা উইন্ড, তখন কি করবে, এটা জাস্ট পাইলের মাথার উপর থেকে স্লাইড করে ফাউন্ডেশন এদিকে চলে যাওয়ার চেষ্টা করবে। এই জিনিসটাতে না করতে পারে, সেই জন্য আমরা কি করবো, এদের ভিতরে একটা ইন্টিগ্রেটেড বন্ড সৃষ্টি করতে হবে। সেই ইন্টিগ্রেটেড বন্ড সৃষ্টি করার জন্য আমরা পাইলের মাথাটাকে ক্যাপের ভিতরে 6 ইঞ্চি ঢুকা দিই। এটাই হলো স্ট্যান্ডার্ড রেগুলেশন। তারপরে এর মাথার উপর থেকে, পাইলের মাথার উপর থেকে 3 ইঞ্চি ক্লিয়ার করা রাখতে হবে, এই 3 ইঞ্চি ক্লিয়ার করা। তাহলে ট্রেডিশনাল ফাউন্ডেশন থেকে আমরা যেটা শ্যালো ফাউন্ডেশন পড়ে আসছি, সেখানে এই স্টিল থেকে আমরা মাত্র 3 ইঞ্চি ক্লিয়ার করা রাখছিলাম, এখন কিন্তু আসলে এটা হয়ে যাচ্ছে প্র্যাকটিক্যালি 9 ইঞ্চি। এই 6 ইঞ্চি আমাকে এক্সট্রা প্রোভাইড করতে হবে পাইলের জন্য, পাইলের সাথে বন্ড সৃষ্টি করার জন্য, কানেকশন সৃষ্টি করার জন্য, যাতে যখন আটকে কাটবে তখন সে পাইল নিয়ে মুভ করতে চায়, নিজে নিজে দৌড়ায় চলে যেতে না চায়। এখানে পাইলের মাথাটা 6 ইঞ্চি ক্যাপের মধ্যে ঢুকে থাকবে, তারপরে 3 ইঞ্চি ক্লিয়ার কভার, তারপরে রেইনফোর্সমেন্ট এক লেয়ার, তারপরে রেইনফোর্সমেন্ট আরেক লেয়ার। ইফেক্টিভ ডেপথ টপ থেকে রেইনফোর্সমেন্ট দিতে মিডল লেয়ার, উপরের জন্য একটা নিচের জন্য। এটা একটা টিপিক্যাল পাইল ক্যাপের প্ল্যান। এটাই আমরা ডিজাইন করব, ডিজাইনের ক্ষেত্রে আরেকটু আমরা ডিটেইল দেখতে পাবো। পাইল রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা কতটুকু নিব সেটার উপরে এখানে 3টে রেগুলেশন আছে। The entire reaction from any pile whose center is located depile by 2 or more outside this section shall be considered as position share on that section. তাহলে আমি যদি দেখি যে আমরা শেয়ার, হ্যাঁ 9টা পাইল আছে এই গ্রুপে, 9টা পাইলের উপরে একটা ক্যাপ আমরা প্রোভাইড করছি, তার মাঝখান দিয়ে কলামটা এখানে কমপ্লিট করা। এখান থেকে আমরা কি করব, যে ডি ডিসটেন্স দূরে তার ইফেক্টিভ ডেপথ পরিমাণ সমপরিমাণ দূরে দিয়ে তারপরে শেয়ার ফোর্স ক্যালকুলেট করতে হয়। এখানে দেখো আমরা বলছি যে এখানে কোনো ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড নাই, এখানে শুধুমাত্র কনসেন্ট্রেটেড লোড আছে। তাহলে এখান থেকে ডি ডিসটেন্স দূরে যে সেই সেকশনটা যদি এরকম হয়, এখান থেকে ডি ডিসটেন্স দূরে যে আমি এই সেকশনটা পেলাম, তাহলে এখন শেয়ার ফোর্স সমান কি হয়, এই সেকশন শেয়ার ফোর্স মানে এর এই পাশে ডান পাশে অথবা বাম পাশে ফোর্স গুলার সামেশন। তাহলে আমি যদি এর ডান পাশে যাই, তাহলে ডান পাশে গেলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 3টা পাইল আছে, 3টা কনসেন্ট্রেটেড লোড, কিন্তু তা পার্শিয়াল, এটা পাইলের মাঝখানে পড়ে গেছে সেকশন। বলছে যে ডি পাইল বাই 2, পাইলের ডায়ামিটার যা সেটাকে বলছে ডি পাইল বাই 2 থেকে বেশি অংশ যদি এদিকে থাকে, তাহলে আমরা ধরে নিব যে পুরো এই কনসেন্ট্রেটেড লোডটাই শেয়ার, পার্শিয়াল হলো। আর মাঝখানে পড়লে আমরা কি করবো, অর্ধেক নিব এটা, আর এর এই পাশে গেলে সেটাকে আমরা কি করবো, কতটুকু পোর্শন গেছে সেটা প্রপোর্শনালি আমরা ভাগ করে নিব। এই জন্য আমাদের কাজের সুবিধার জন্য আমরা সাধারণত প্রথমে ডেপথটা অ্যাসিউম করি। ডেপথ অ্যাসিউম করার সময় আমরা এমন ভাবে অ্যাসিউম করবো যাতে হয় এই পাশে পড়ে, না হলে মাঝখানে পড়ে, না হলে ওই পাশে দেওয়া হয়, তাহলে আমাদের কাজের সুবিধা, আর ইন্টারপোলেশন করা লাগবে না। আদারওয়াইজ তোমাকে ইন্টারপোলেশন করতে হবে। যদি ডেপথের এই পাশে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমাকে পুরো রিয়াকশনটাই নিতে হবে, আর যদি মাঝখানে পড়ে তাহলে এই পাইলের যে রিয়াকশন তার অর্ধেক নিতে হবে, আর যদি এইভাবে পড়ে তাহলে প্রপোর্শন নিতে হবে। এই কথাগুলোই এখানে আগে ইয়াতে বলা হলো। এই জায়গাটায় 3টা কন্ডিশন আছে, এটা মুখস্থ করে ফেলবা, পরীক্ষা এটা প্রায় কিন্তু আসে। আমাদের আসলে আমি তোমাদের ক্লাসে একটু পিছায় আছি বলে আমি আজকে প্রবলেমটা শুরু করতে চাচ্ছি। পাইল ক্যাপের জন্য আমরা একটা ডিজাইন করব, সেই ডিজাইনটা এই ধরনের পাইল ক্যাপের ডিজাইন আমরা করব।
ওটা ওই ধরনের হবে কিনা সেটা আমরা আগে দেখি যে ডেটা কি দেওয়া আছে। A pile cap is to be designed to distribute a concentrate force from a single column. একটা কলাম আছে পাইল ক্যাপের উপরে, তার নিচে পাইল হবে। The cap will carry calculated dead and service load of 280 and 570 kg. Dead load 280, live load 570 kg. From a 19 inch square column, এটা আমি তোমাদের যেহেতু দিয়ে দিব, আমি ডেটাটা সরাসরি দেখাই, তোমরা একটু লেখো। প্রবলেম আমার সাথে খাতায় লেখার চেষ্টা করবা। এই ভিডিও দেখে প্রবলেম তুমি বুঝবা না, ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হবে, বাট অনেক টিচার তোমাদের হয়তো দেয়ও না। আমি যত চাই আমি দিয়ে দিই তোমাদের হেল্পের জন্য, বাট এই প্রবলেম খাতায় লেখা, খাতায় লিখলে যতটুকু তোমার উপকার হবে, এই অন্য কোনো কিছুতেই এতটুকু হবে না। সুতরাং খাতায় লিখবা, এটা লেখো কনসেন্ট্রেট লোড ডেড লোড 280 কিপ, লাইভ লোড 570 কিপ। এর মাঝখানে একটা 19 ইঞ্চি স্কোয়ার কলাম আছে, সেই কলামের মধ্যে 10টা 11 নম্বর বার আছে। একটা পাইলের ক্যাপাসিটি আমরা ওই সয়েল টেস্টের রিপোর্ট থেকে পাইলাম, দ্য পারমিসিবল লোড পার পাইল অ্যাট সার্ভিস লোড 100 কিপ, মানে এটা হচ্ছে আর এ। কি হলো আর এ, অ্যালাউয়েবল পাইল রিঅ্যাকশন। পাইলের ডায়ামিটার হচ্ছে 16 ইঞ্চি পাইল। এফ প্রাইম সি ইকুয়াল টু 4000 পিএসআই এবং এফ ওয়াই ইকুয়াল টু 60000 পিএসআই ফর কলাম। আবার এফ প্রাইম সি ইকুয়াল টু এই কলামের পোর্শনের জন্য এফ প্রাইম সি একরকম, আর এই ফাইল ক্যাপের জন্য এফ প্রাইম সি আবার কম, 3000। সাধারণত ফাউন্ডেশনের ক্ষেত্রে আমরা কনফিডেন্স লেভেলটাকে একটু কমায় ধরি, ওখানে কন্ট্রোলটা করাটা ডিফিকাল্ট। কিন্তু উপর দিকে কলামে তোমাকে কোয়ালিটি কন্ট্রোল করতেই হবে, কোনো উপায় নেই। কলামের স্ট্রেংথটা আমরা বেশি রাখতে চাই। টোটাল ডেপথ অফ ক্যাপ, এই ক্যাপের টোটাল ডেপথ কত সেটা বের করতে হবে। এর ভিতরে স্টিলের এরিয়া কত হবে, এরিয়া স্টিল এটা বের করতে হবে। Check all relevant aspects of the design, including the development length for the reinforcement and transfer of forces at the base of the column. Transfer of forces মানে ডাবল বারের রিকোয়ারমেন্টটা আমরা আগে দেখেছিলাম, ডাবল বারের রিকোয়ারমেন্টটা চেক করতে হবে। ডেভেলপমেন্ট লেন্থ চেক করতে হবে। প্রবলেম দেখা হয়েছে? রোল 11 দেখা হয়েছে? আমি যাকে কল করবো সে রেসপন্স না করতে পারলে কিন্তু অ্যাবসেন্ট দিয়ে দিব। মনে করবো তুমি এখানে নাই, যে ঘুমায় গেছে লগ ইন করে। রোল 11 কে আসো। Sir, WR rule 11, sir. কেন সিভিলের 11 নাই? Sir, WR 11, sir.
সিভিলের রোল 11 শুনতে পাচ্ছ? আচ্ছা, ওটা মনে হচ্ছে আজকে অপশন দিতে হবে। রোল 1, স্যার 11 আছি। এতক্ষণ কোথায় ছিল তুমি? তোমাকে চারজন থেকে উঠা দিতে ঘুম থেকে? শোনা যাচ্ছে না আমার কথাবার্তা? শুনতেছি। এরকম শুনতে হবে না, প্রত্যেকটা সেকেন্ডই অ্যাটেন্ডেড থাকতে হবে ক্লাসে। তোমার কি লেখা হয়েছে নাকি দেখতেছো? দেখতে দেখতে বলছে কিনা তাও বোঝা যাবে না। শুনতে পারছো যে কি লিখতে বলছি বলো তো? সৌরভ, রোল 1। রোল 1 কে শুনতে পাচ্ছ? সিভিলের রোল 1। রোল 2। ইয়েস স্যার। ওরা শুনতে রেসপন্স করছে না কেন? এই যে একজন রোল 11 কথা একটু বলে আবার চলে গেল। আমার কথা কি শোনা যাচ্ছে না তোমাদের? তো শুনতে পাচ্ছ না? স্যার শুনতে পাচ্ছি। তাহলে এরা এরকম ঘুমা যাচ্ছে কেন? তোমাদের কি লেখা হয়েছে ডাটা? জি স্যার। তাহলে ডিজাইন শুরু করলে আমরা টোটাল সার্ভিস লোড, টোটাল সার্ভিস লোড তো সিম্পলি লোড ফ্যাক্টর করার আগে ডেড লোড প্লাস লাইভ লোড 280 প্লাস 570 850। আমরা ধরে নিচ্ছি যে পাইলের যে ক্যাপ হবে, ডিজাইন হবে পাইল ক্যাপ, পাইল ক্যাপের যে ওয়েট হবে সেটা 5% অফ কলাম লোড। তোমার কাছে কোনো রকম ইনফরমেশন না থাকলে তুমি সিম্পলি এটা নামগুলো হিসেবে ধরে নিতে পারবে। ওয়েট অফ দ্য পাইল ক্যাপ, আমি এখনো জানি না পাইল ক্যাপ কত বড় হবে, তার লেন্থ কতটুকু হবে, তার ভিতরে তার ডেপথ কতটুকু হবে, এগুলো তো আমার ডিজাইন করে বের করবো। তাহলে আগের থেকে যদি আমার হিসাব করা লাগে তাহলে আমি 5% অফ কলাম লোড ধরে নিই। তাহলে কত হবে? এই রোল 3 বলো। স্যার এটা 850-এর 5%। হ্যাঁ, কলামের লোড, কলাম লোডটা আমরা বের করতে হবে। 100% টাকা হবে। তোমরা তো ক্যালকুলেটর খাতা কলম কিছুই না নিয়ে ক্লাস করতে পারছো, এটা তো এইভাবে ক্লাস করলে হবে না। 850-এর 5% কত, এটা হিসাব করতে যদি 1 মিনিট লাগে তাহলে কিসের ইঞ্জিনিয়ার হবে যদি আমাদের? 42.5। স্যার 42 এইটা হিসাব করতে এতক্ষণ লাগে? দেখো, তাহলে এটা হচ্ছে ওয়েট অফ ফাউন্ডেশন। আমরা কি বলছিলাম যে এটা ভাগ হয়ে যাবে প্রত্যেকটা পাইলের উপর। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে অ্যাসিউম করব, আমরা মনে করব যে এক একটা পাইলের ক্যাপাসিটি কত।
100. 100 করে। আমাদের রাফলি লোড কত? 850। ওকে, তাহলে এখান থেকে তুমি কি বুঝতেছো কয়টা পাইল লাগতে পারে? স্যার 9টা। 9টা। হ্যাঁ, এটা একটা মানে রাফ একটা হিসাব আমাদের। তো তুমি প্রথমে অ্যাসিউম করতে হবে, অ্যাসিউম নাম্বার অফ পাইল রিকোয়ার্ড কনসিডারিং 9 নাম্বার অফ পাইল। 9টা পাইল আমরা ধরলাম। WF আমরা বলছিলাম যে টোটাল ওয়েট অফ ফাউন্ডেশনকে আমরা পাইল নাম্বার দিয়ে ভাগ করি, সেটাই হবে WF। তো 9টা পাইল আমরা অ্যাসিউম করলাম, অ্যাসিউম নাম্বার অফ পাইল ইকুয়াল টু 9, considering 9 number of pile, WF equal to 42.5, total load ভাগ 9, এটা 4.72 কিপ। এটা WF হলে আমাদের এরপরে কি ছিল? RE। স্যার 9টা স্যার আরেকবার একটু বলবেন স্যার। 9টা, এটা দেখো এখানে আমাদের টোটাল লোড কত? 850 কিপ না? জি স্যার, তাহলে এক একটা পাইলের ক্যাপাসিটি কত? আমাদের দিয়ে দেওয়া আছে 100 কিপ করে। তাহলে বুঝতে এখানে পারছি স্যার। রাফলি কয়টা হয়? না, এটা হয় আর 8.5টা হয়। 8.5টা তো হয় না, এটা ইন্টিজার নাম্বার হবে। পাইল কখনো ফ্র্যাকশন নাম্বার হয় না। 9টা এই জন্য আমরা ধরে গেছি। দিয়ে আমরা এই যে ফাউন্ডেশনের ওয়েটকে 9 দিয়ে ভাগ করলাম, 4.72। এখন আমরা এখান থেকে আর ই বের করবো। আর ই ইকুয়াল টু কি ছিল? আর এ মাইনাস ডাব্লিউ এফ। রোল 7 বলো কত? 7 রোল নাম্বার সিভিলের। জি স্যার। কত হবে এটা? আর ই ইফেক্টিভ পাইল রিঅ্যাকশন কত? স্যার 95.28 5.28। 95.28 আচ্ছা, 95.28। তাহলে নাম্বার অফ পাইল রিকোয়ার্ড। এখন অ্যাকচুয়াল ক্যাপাসিটি আমরা পাইলাম 95.28 একটা পাইল নিতে পারে, কারণ তার থেকে ওদের ক্যাপের ওয়েটটা বাদ যাবে, বাদ যায় 95.28। তাহলে অ্যাকচুয়াল নাম্বার অফ পাইল রিকোয়ার্ড, এখন এটাই অ্যাকচুয়াল নাম্বার। এন ইকুয়াল টু টোটাল সার্ভিস লোড ভাগ আর ই। টোটাল সার্ভিস লোড আছে 850, তাকে এই 95.28 দিয়ে ভাগ করলে এখন কয়টা হচ্ছে? রোল 8। 8 রোল নাম্বার বলো। তোমরা এটা করবে বাবা। Yes, sir. হ্যাঁ, কয়টা লাগবে? ফ্র্যাকশন n ইকুয়াল টু কত? 8.92. 8.92। তার মানে এটা একটা ইন্টিজার নাম্বার হতে হবে, এটা 9টা নিতে হবে তাকে। এর নিচে তো নামার সুযোগ নাই নাকি? 8.92 বা 9টা পাইল লাগবে। এখন হচ্ছে আমরা যেটা বলছিলাম যে এভারেজ লোড ফ্যাক্টর, এটা শুধুমাত্র পাইলের ক্ষেত্রে প্রযোজ্য, আর কোথাও লাগবে না। এভারেজ লোড ফ্যাক্টরের ইকুয়েশন হলো 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড প্লাস বাই ডেড লোড প্লাস লাইভ লোড। এবার রোল 13 বলো কত হবে এভারেজ লোড ফ্যাক্টর? সিভিলের রোল 13। আবি জি স্যার বলতেছি। 1.468। তবে এভারেজ লোড ফ্যাক্টর হলো 1.468। এভারেজ লোড ফ্যাক্টর যদি আমি জানি, এখন আমি আর ইউ বের করতে পারবো। আর ইউ ইকুয়াল টু ঠিক আছে, ক্যালকুলেশন 139.89 কিপ জি স্যার ঠিক আছে। জি স্যার ঠিক আছে স্যার।
ওকে, এখন আমরা শেয়ার থেকে যাব। এটা স্টেপগুলো কিন্তু আমরা আগে যেভাবে শ্যালো ফাউন্ডেশনে ডিজাইন করে আসছি একই রকমই। তোমরা যদি মিলাইতে চাও তাহলে একই রকমই দেখবা। তো আগে কিউ ইউ বের করছিলাম, তারপরে আমরা শেয়ার থেকে গেছি। তাহলে শেয়ার থেকে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে? শেয়ার ফোর্স বের করার জন্য যেহেতু ডি ডিসটেন্স থেকে শেয়ার ফোর্স ক্যালকুলেট করতে হয়, ডি ডিসটেন্স একটা অ্যাসিউম করতে হয়। ওকে, অ্যাসিউম করার জন্য আমি ধরে নিচ্ছি যে এই ধরনের একটা পাইলের প্যাটার্ন, এটা তোমরা একটু দেখে ফেলো। এই ধরনের একটা পাইলের প্যাটার্ন আমি ব্যবহার করবো। 9টা পাইল হলে আমরা সিমেট্রিক ভাবে এই পাইলকে ডিস্ট্রিবিউট করে দেবো সিমেট্রিক ভাবে। স্কোয়ার ক্যাপ হবে 9টা, 1 2 3 4 5 6 7 8 9, মাঝখানে একটা 9 ডিস্ট্রিবিউট করে দিলাম। একটা থেকে আরেকটা সেন্টার টু সেন্টার ডিসটেন্স আমরা যেটা স্ট্যান্ডার্ড ডাইমেনশন 3 ফিট, সেটা 3 ফিট রাখলাম। আর এই পাইল থেকে তার ক্যাপের এন্ডের মাথা পর্যন্ত ডিসটেন্স আমরা ধরছি 1.5 ফিট। এই পাশে রাখি এই এর সেন্টার থেকে এই মাথা পর্যন্ত ডিসটেন্স 1.5 ফিট। তাহলে টোটাল একদিকের লেন্থ কত? এই 3 ফিট 3 ফিট 6 ফিট, এখানে 1.5 ফিট, এখানে 1.5 ফিট, টোটাল হচ্ছে মিলে 9 ফিট। এদিকেও যেহেতু 9টা এবার সিমেট্রিক ওয়েতে আমরা প্রেস করবো, 3 ফিট আছে, এখানে 3 ফিট, এখানে 1.5 ফিট, এখানে 1.5 ফিট, সব মিলায় বি ইকুয়াল টু 9 ফিট, এল ইকুয়াল টু 9 ফিট। আর মাঝখানে যে পাইলটা আছে তার উপরে কলামটা বসছে, পাইলের উপরে কলাম। পাইলটা 16 ইঞ্চি, কলামটা 19 ইঞ্চি। তাহলে কলামের সাইজটা একটু বড় হবে পাইলের থেকে। স্যার এদিকে 3 ফিটটা বুঝতেছি না তো। এই পাইলের সেন্টার থেকে এই পাইলের সেন্টার পর্যন্ত 3 ফিট ডিসটেন্স। স্যার এটাকে অ্যাজিউম করা ভ্যালু। এটা স্ট্যান্ডার্ড ভ্যালু, তুমি 3 ফিট করতে পারবা সবসময় চাইলে। Recording stopped. Recording in progress. হ্যালো, স্যার আপনার মিউট করা ছিল স্যার। হ্যাঁ, শুনতে পাইছো এখন? এখন শোনা যায় স্যার। আচ্ছা, যেটা বলছিল যে 3 ফিট এটা স্ট্যান্ডার্ড ডাইমেনশন, তুমি চাইলে সব জায়গায় 3 ফিট ব্যবহার করতে পারো, একটা পাইল থেকে আরেকটা পাইলের ডিসটেন্স সেন্টার টু সেন্টার। অথবা যদি পাইল খুব বড় হয়ে যায় তখন সার্কামস্টেন্সের দিকে তুমি সিদ্ধান্তটা নিবে। হ্যাঁ, স্যার ওখানে যে লেখা ছিল স্যার 3 টাইমস অফ বাট ফুটিং স্যার। লেখা আছে যে স্ট্যান্ডার্ড 2 পয়েন্ট 2 ফিট 6 ইঞ্চির উপরে যেতে হবে। আমরা এটাকে টাইট প্যাটার্ন বসাতে চাই। এটা এটা 16 ইঞ্চি ডায়ামিটার, তাহলে 16 ইঞ্চি, তাহলে এখানে ধরো 8 ইঞ্চি আর এখানে 8 ইঞ্চি, 16 ইঞ্চি আছে, একটা থেকে আরেকটা গ্যাপ অ্যাকচুয়ালি হচ্ছে 20 ইঞ্চি, 36 20 ইঞ্চি। এটা ঠিক আছে। তবে তোমার যদি এটা 16 ইঞ্চির জায়গায় এই পাইলে যদি হয়ে যায় 32 ইঞ্চি, তাহলে তো তুমি এটা পাশাপাশি 3 ফিট হয়তো পারছো। তখন তোমাকে ওই রকম আরো ওই রকম 18-20 ইঞ্চি গ্যাপ দিয়ে তারপরে ডিস্টেন্সটা বাড়াইতে হবে, বুঝতে পারছো? ওখানে একটা ইন্ডিকেশন দেওয়া আছে যে 3 টাইমস বার ডায়ামিটার, সেটা অবশ্য বেশি হয়ে যায়।
2 ফিট 6 ইঞ্চি, 2 ফিট 6 ইঞ্চির নিচে হবে। ওকে, তাহলে আমরা এখানে যদি আসি, এখন দেখো আমরা যখন ইফেক্টিভ ডেপথ টি এটা আমরা অ্যাসিউম করব, তখন আমরা একটা টেকনিক অবলম্বন করব। আমি বলছিলাম যে কলামের ফেস থেকে ডি ডিসটেন্স যদি আমরা শেয়ার ক্যালকুলেট করি, তাহলে প্রথমবার আমরা যখন ডি ক্যালকুলেট করবো তখন কলামের ফেস থেকে যাতে এই ফাইল গ্রুপের মিডিল পর্যন্ত যায় ততটুকু আমরা ডি ধরবো। তাহলে এই কলামের মিডিল থেকে এই ফাইলের মিডিল পর্যন্ত কত ডিসটেন্স? স্যার 3 ফিট। 3 ফিট বা 36 ইঞ্চি। জি স্যার। কলাম কতটুকু? কলাম সাইজ কি? স্যার 19। 19 ইঞ্চি। তাহলে কলাম এই সেন্টার থেকে কলামের এই এন্ড পর্যন্ত কত? অর্ধেক 19 এর। স্যার জি আরেকটু স্যার একটু বলবেন স্যার? 8.5 স্যার 8.5 9.5। কলামের ডাইমেনশন হলো 19 ইঞ্চি। ওকে, তাহলে কলামের সেন্টার থেকে এই ফেস পর্যন্ত ডিসটেন্স হলো 9.5। 9.9। আমার কলামের সেন্টার থেকে এর সেন্টার পর্যন্ত ডিসটেন্স 36। 36 ইঞ্চি। তাহলে আমি 36 থেকে যদি 9.5 বাদ দিই তাহলে কত হয়? স্যার 26.5। 26.5। 26.5। তার মানে এই কলামের ফেস থেকে এই সেন্টার পর্যন্ত ডিসটেন্স হচ্ছে 26.5, তাই তো? আচ্ছা জি স্যার। আমরা প্রথমবার ডি অ্যাসিউম করার সময় এটাই অ্যাসিউম করব, কলামের ফেস থেকে ওই সেন্টার পর্যন্ত যার ডিসটেন্স এটাই অ্যাসিউম করব। তারপর আমরা ট্রায়াল দিয়ে কম বেশি করব। বুঝতে পারছেন? তাহলে আমাদের সুবিধা হবে যে আমরা যখন শেয়ার ক্যালকুলেট করবো তাহলে এই মিডিল বরাবর আমি যে ডিসটেন্স ধরে এই মিডিলে যে পড়তেছে তাহলে এই রিঅ্যাকশন গুলোর অর্ধেক মিলেই হবে সিম্পল। তাহলে আমরা প্রথম ধাক্কায় এই রিঅ্যাকশনটা নিচ্ছি হচ্ছে ইফেক্টিভ ডেপথ হচ্ছে 26.5, এটা আমরা অ্যাসিউম করতেছি। ছাব্বিশ পয়েন্ট পাঁচ হলে এখানে কলামের ফেস থেকে 26.5 ধরে গেলে ওই ফাইলের যে সেকশন এই তিনটার মিডল বরাবর মিডল বরাবর কারণ লাইনটা সোজা হয় মিডল বরাবর। তাহলে ভিইউ ইকুয়াল টু এখান থেকে 26.5 সেই সেকশনটাই মিডল বরাবর ভিইউ ইকুয়াল টু তিনটা পাইল, তার রিঅ্যাকশন এক একটার হলো 139.89 করে তার অর্ধেক, যেহেতু মাস বরাবর করছে। তিনটা পাইল সেকশনটা করছে মাঝখানে, তাহলে দুই দিয়ে ভাগ করছি। তিনটা পাইলে যে কনসেন্ট্রেটেড রিঅ্যাকশন কি আর ইউ 139.89। কোন কোশ্চেন নাকি বলো? সিম্পল হিসাব। তাহলে এটা কত আসছে হিসাব করলে? স্যার 279.77। জি স্যার 209 আসছে স্যার। 208 থেকে পাচ্ছি। এটা হচ্ছে আমার ওয়ান ওয়ে শেয়ার। এখন ওয়ান ওয়ে শেয়ার কে ক্যারি করবে? কংক্রিট ক্যারি করবে। কংক্রিটের ডেপথ আমি জানি। ওকে, আর বি এখানে কিন্তু বি ইকুয়াল টু টোটাল বি, যেহেতু আমরা জানি ফাউন্ডেশনের ক্ষেত্রে আমরা শ্যালো ফাউন্ডেশনে এক কাজ করছিলাম, যদি লং এলিমেন্ট হয় যেটা কিনা ওয়াল ফাউন্ডেশন তারপরে স্ল্যাব সেগুলোর জন্য 1 ফিট উইথ নিয়ে আমরা ডিজাইন করছিলাম। কিন্তু এখানে আমি জানি যে এই বিটা বোথ ডাইরেকশনেই এদিকে 9 ফিট আর এদিকেও 9 ফিট।
বি ইকুয়াল টু হবে 9 ফিট 9 ফিট। সেক্ষেত্রে কংক্রিটের ক্যাপাসিটি কত হবে? আমরা শেয়ার ইকুয়েশন is equal to 2 root f prime c bg. F prime c for the cap another psi, b equal to 9 feet গুণ 12 ইঞ্চি, d equal to সাবডিভিশন 5 একে 1000 দিয়ে ভাগ করলে কি পাবে? তিনশো 13.51। এটাই কি ক্যাপাসিটি নাকি আরো কিছু আছে? স্ট্রেংথ দিয়ে গুণ করতে হবে। 0.75 রিডাকশন। স্ট্রেস রিডাকশন ফ্যাক্টর তারপর 275 আসে। Roll 47 Ishaq. Chop. Ishtiaq. Roll 47. Number 47 Ishtiaq. রেসপন্স না করলে কিন্তু আমি বলছি জানি না দেবো না। রাকিব ক্যালকুলেশন ঠিক আছে? কি শুনতে পারলাম না, তুমি কি শুনতে পাচ্ছ আমাদের কথাবার্তা? হ্যালো, হ্যাঁ, কথা শুনতে পাচ্ছ? তাহলে এই চেক ওকে আছে। এরপরে আমাদের কাজ হচ্ছে পাঞ্চিং শেয়ার চেক করা। পাঞ্চিং শেয়ার চেক করার জন্য আমরা কি করি, এখানে কলামের চারিদিকে আমাদের একটা বি নট আঁকতে হবে। ক্রিটিক্যাল প্যারামিটার বি নট ইকুয়াল কি হবে? কলামটা স্কয়ার 19 ইঞ্চি স্কয়ার কলাম 181 171 19 প্লাস কত 2 into d by 2 ডিআর। তাহলে ভিইউ পাঞ্চিং শেয়ারের ক্ষেত্রে ভিইউ ইকুয়াল টু হবে the number of file outside the column area into r in। দেখো ভালো করে কথাটা, নাম্বার অফ ফাইলস আউটসাইড দ্য কলাম এরিয়া। এই কলাম এরিয়ার মধ্যে কয়টা ফাইল পড়ছে? 8টা আছে না স্যার? কলাম এরিয়ার মধ্যে একটাই ফাইল পড়ছে,
জি স্যার মানে আউটসাইডে 8টা না? আউটসাইডে হলো 8টা, তাহলে কলামের এরিয়ার বাইরে 8টা পাইল ইনটু আর ইউ 8 ইনটু 39.89, এটা হচ্ছে 19 কিলো। তাহলে বি নট ইকুয়াল কত আসছে? ওয়ান 57। Yes, sir. আপনার ক্যালকুলেশন কত আসছে বি নট? Sir, 182. 182, ভেরি গুড। তাহলে এখন আমরা যদি বি নট জানি এবং ডিউ যদি জানি, তাহলে পাঞ্চিং শেয়ার ক্যাপাসিটি কত? 4 ল্যামডা রুট এফ প্রাইম সি বি নট, এটা হিসাব করো। স্যার আরেক জি স্যার বিসিপি equal to 4 lambda, lambda পড়ে গেছে এখানে, lambda হবে একটা, lambda equal to যদি 1 root f prime c b not d, এইসব করলে এত যদি ভাগ করবা এখানে হবে। February 1 roll, so কত বড় আশরাফ খান? জি স্যার। February 1, জি স্যার। হ্যাঁ, কত আসছে হিসাব করে? স্যার 1056 কি? এখানে কি করতে হবে আবার? স্যার আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, মানে স্যার জি খুব স্যার, কষ্ট হচ্ছে আপনার শুনতে। কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। এখন আমরা এইরকম ভাবে আবার কি বেটা? হ্যালো, জি স্যার একটু বেটার আসতো। এখন একটু বেটার। আচ্ছা, ওকে, তাহলে 0.75 দিয়ে গুণ করলে কত আসছে? 792
792, এটা তো কম হয়ে গেল। 1119 কি হচ্ছে ভিইউ, এর থেকে কম, তাহলে কি করতে হবে? নট ওকে। স্যার এখানে একটু সমস্যা ছিল স্যার, আমার এটা বুঝি না এক জায়গায়। বলো দেখি কোথায় কি হচ্ছে। স্যার মানে আলটিমেট যে শিয়ারটা এখানে স্যার টোটাল ফ্যাক্টর লোড না হয়ে মানে স্যার একটা কলাম বাদ গেল কেন স্যার? একটা পাইল বাদ গেল কেন স্যার এখানে? মানে এখানে 1.2 ইন্টু ডেড লোড প্লাস 1.6 লাইফ লোড না দিয়ে আমরা স্যার এই ইকুয়েশন ইউজ করলাম কেন? না, এখানে তো আমরা ওই এভারেজ লোড ফ্যাক্টর ব্যবহার করছি। না স্যার মানে কথা হচ্ছে এখানে 8 কেন স্যার? 9 হইলে কি সমস্যা হইতো? মানে একটা বাদ দিলাম কেন? এটা বাদ দিলাম হলো পাঞ্চিং করার জন্য। তোমার কলামটা যখন পাঞ্চ করতে যাবে তখন এখানে তো এটা সরাসরি কলামের নিচে, এই পাইলটা কলামের নিচে যেটা সেটা পাঞ্চিং এর থেকে বাদ দেবে, বাকিগুলো পাঞ্চ করতে পারবে। এটা কলামের সাথে না টেকনিক্যালি, যদি অ্যাকচুয়াল ফিগারটা দেয় এখানে। এখানে দেখো এই কলামটা ঢেকে রাখছে এটাকে, তাহলে এখানে পাঞ্চ করার আর সুযোগ আছে। পাঞ্চিং বলে এই 8টায় পাঞ্চিং হবে। কলাম এরিয়ার ভিতরে যেটা রোড থাকবে সেই সেই ফাইলটা বাদ বাদ দিয়ে বাকি 8টাকে আমরা নিচ্ছি। এটা সিম্পল বিষয়। আর গুণ এক একটার আপওয়ার্ড রিয়াকশন যেটা সেটা দিয়ে আমরা গুণ করতেছি। 8 গুণ আপওয়ার্ড ফাইল রিয়াকশন, এগারোশো উনিশ। ওকে, 1119 এখন ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে দ্য ডেপথ নিড টু বি রিভাইজ। লেট আস কনসিডার। এখন ডেপথ যখন আমি রিভাইজ করব, রিভাইজ করার ক্ষেত্রে আমি আর একটা টেকনিক অ্যাপ্লাই করব ফর সেকেন্ড ট্রায়াল। প্রথমবার ডেপথটা আমরা কনসিডার করছিলাম এই কলামের ফেস থেকে এই মিডল পর্যন্ত যায়, সেরকম এতটুকু ডেপথ নিয়েও আমরা দেখলাম যে এটা স্যাটিসফাই এক ক্ষেত্রে করছে ওয়ান ওয়ে শেয়ারের ক্ষেত্রে, বাট পাঞ্চিং শেয়ারের ক্ষেত্রে এটা স্যাটিসফাই করে না। তাহলে ডেপথটাকে রিভাইজ করতে হবে। রিভাইজ করলে কি আমি 1 ইঞ্চি বেশি নিব, 2 ইঞ্চি বেশি নিব, এরকম করে আসলে একটু কঠিন হয়ে যাবে। আমরা একবারে এটা ডেপথ যখন রিভাইজ করবো তখন এই মাথা পর্যন্ত চলে যাবে। ওকে, তাহলে এই সেকশনটা যদি আমাদের ফাইলের এই পাশ পর্যন্ত চলে যায় তাহলে এর এই পাশে আর কোনো ফোর্স নাই, সুতরাং ওয়ান ওয়ে শেয়ারটা 0 হয়ে যাবে। এখান থেকে মিডল পর্যন্ত আসি আমরা 26.5 ইঞ্চি, এর সাথে পাইলের ডায়ামিটার হলো 16 ইঞ্চি, তাহলে রিভাইজ করার জন্য আমরা আর 8 ইঞ্চি বাড়াবো। তাহলে রিভাইজ ডেপথ আমরা কি করলাম, the depth need to be revised. Let us consider 26.5 প্লাস 8 ইঞ্চি। 8 ইঞ্চি হলো পাইলের ডায়ামিটারের অর্ধেক, যাতে আমরা ওই পাশে চলে যেতে পারি। 34.5 ইঞ্চি ফর সেকেন্ড ট্রায়াল। 2 নম্বর ট্রায়ালের জন্য আমরা 34.5 ইঞ্চি ডেপথ কনসিডার করলাম। এখন সেকেন্ড ট্রায়ালে সেক্ষেত্রে ভিইউ ইকুয়াল টু 0। আমাদের যদি সেকশনটা এখন পড়ছে 26.5, এখান থেকে 26 আর 8 34.5 গেলে সেকশনটা পাইলের এই পাশে চলে গেছে। তো এর এই পাশে আর কোনো ফোর্স নাই প্র্যাকটিক্যালি, যে কারণে আমরা বলছি যে ওয়ান ওয়ে শেয়ারের ক্ষেত্রে ভিইউ ইকুয়াল টু 0। এখন শেয়ার ফোর্স যদি না থাকে তাহলে ওরা শেয়ার স্ট্রেন্থ চেক করার কোনো প্রয়োজনীয়তা নাই। এখন আমাদের সেক্ষেত্রে ওয়ান ওয়ে শেয়ার স্যাটিসফাইড। পাঞ্চিং শেয়ারের ক্ষেত্রে আমরা নতুন করে আবার ডি নট বের করব। ডি নট ইকুয়াল টু কলাম ওয়েট প্লাস ডি, কত আসবে? WRE রোল 4 WRE
বলো এটা কত হবে? শুনতে পাচ্ছ? রোল 4। এই বাকিরা কি এখন শুনতে পাচ্ছ না? ক্লিয়ার? স্যার এখন ক্লিয়ার Yes, sir. শোনা যাচ্ছে স্যার। এ তো ঘুমায় গেছে। ডাব্লিউআর রোল 5 বলো। জি স্যার। ডাব্লিউআর রোল 5। আশরাফ তুমি? ডাব্লিউআর রিপোর্টে তো সবই লেখা স্যার আছে। আমার তো রোল 1। রোল 5 কে? স্যার রোল 5 রেসপন্ড করো। তো এখন আমি লিস্ট করে রাখতে হচ্ছে, এখন তার যথেষ্ট হয়ে যাচ্ছে। শোনার জন্য সব রকম ব্যবস্থা করার পরে যদি শুনতে না পাই, তাহলে ঘুমায় গেছে। ব্যবস্থা কি করতে হবে? ডাব্লিউআর রোল 7 আছো? স্যার 214 রোল 4 রোল 5 স্যার আমার। তুমি তো আগে ইয়েস নো কিছু একটা বলবা, তুমি এতক্ষণ পরে আসছো কেন? স্যার নেটওয়ার্কের সমস্যা ছিল স্যার। নেটওয়ার্কে কি ধরনের সমস্যা থাকে? এটা এইসব ফালতু কথা বলবা না। এটা অন্য সবাই শুনতে পাচ্ছে, তুমি শুনতে পাও না। আর যখন স্যার দাবি তখন স্যার ও রেসপন্স করছে স্যার, আমাদের দুইজনের কথা একসাথে হয়ে গেছিল তো এই জন্য মনে হয় স্যার আপনি বুঝতে পারেন নাই। বুঝতে পারি না, তারপরে যখন আমি বলতেছি তখনও কথা বলো না কেন? গ্রুপে লেখছে যে কেউ কি আমার কথা শুনতে পাচ্ছিস না, তো স্যার এই জন্য বললাম। আগে আমারটা রেসপন্স না করে ওখানে লেখালেখি করা শুরু করছে। ক্লাসের ভিতরে দুই একবার তো কথা বললে হয়। ডাব্লিউআর রোল 7 কে? ওকে, এটা আসছে 214 ইঞ্চি। সিভিল রোল 55 বলো। এটা এখন কত হবে? বিসিপি কোড কত হবে? সিভিল রোল 55। স্যার কথা বোঝা যাচ্ছে না স্যার। কথা খুবই ভালো মতো বোঝা যাচ্ছে এখন, অন্যরা শুনতে পাচ্ছে। Hello, হ্যাঁ, sir. Sir, row 65. Hello. রোল 55। রোল 55 জয়। এইটা এখন ভিসিপি কত হবে?
1618 কি? 1618 কি? তাহলে 5 VCB equal to টুয়েলভ থার্টিন। আচ্ছা এখন ওইটা চেঞ্জ হবে না, আমাদের যে পাম্পিং শেয়ার যেটা ছিল 1119 8টা পাইলের ক্যাপাসিটি, সেটা চেঞ্জ হবে না। তাহলে এখন কিন্তু আমাদের এটা স্যাটিসফাই করছে এবং মার্জিনালি ভালোভাবেই স্যাটিসফাই করছে। 1213 আর আমাদের ওটা দরকার ছিল 1119, 100 কি বেশি আছে, এটা ঠিকই আছে। তাহলে আমরা এখন ডেপথটাকে 34.5 ইফেক্টিভ ডেপথ, এটাকে আমরা কনফার্ম করতে পারি। ওকে, এরপর দেখো পাঞ্চিং শেয়ার ফর ইন্ডিভিজুয়াল পাইল। এখানে যেমন ফাউন্ডেশনের কলামটা পাঞ্চ করে দেওয়ার সুযোগ আছে। ওকে, আবার এই পাইল ক্যাপটা যেহেতু অনেকগুলো পাইলের উপরে অবস্থিত, তাহলে এই ইন্ডিভিজুয়াল এই জায়গায় এই পাইলটা আবার পাঞ্চিং করে ফুটা হয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা পাইলের জন্য আবার আমাদেরকে পাঞ্চিং শেয়ার চেক করতে হবে। যদিও এটা ম্যাক্সিমাম পেজে 99% পেজে তুমি ধরে নাও এই চেক ওকে হবে, তারপরেও আমাদেরকে চেক করতে হবে। তাহলে এক একটা পাইলের জন্য, পাইলটা হচ্ছে সার্কুলার পাইল, ডায়া পাইল, এর সারফেস থেকে d/2 ডিস্টেন্স দূরে দিয়ে আমরা যে দাগ টানলাম ডটেড লাইন, এটাই হচ্ছে ক্রিটিক্যাল পেরিমিটার B0। তাহলে পেরিমিটারটা এখন কেমন হবে? সার্কুলার পেরিমিটার। এই যে সার্কুলার পেরিমিটার, তার রেডিয়াসটা বের করতে পারলেই আমরা 2πr দিয়ে বের করতে পারবো যে B0 ইকুয়াল টু কত। পাইলের ডায়ামিটার হচ্ছে 16 ইঞ্চি, তাহলে সাথে যোগ হচ্ছে কত? d/2, d ইকুয়াল টু 34.5 ইঞ্চি। তাহলে এটা রেডিয়াস r ইকুয়াল টু কত হবে? r ইকুয়াল টু 34.5। d/2 হলো 34.5/2। স্যার 17.75, 17.25, 25। 17.2%. দেখো আমি কি লিখছি। রোল 42 দীপু, ইয়েস স্যার। বলো এটা পেরিমিটার কত? এই ডটেড লাইনের পেরিমিটার কত? স্যার করতেছি স্যার। স্যার 158.65। 58.65। তাহলে এখন ভিসিপি ইকুয়াল টু একইভাবে 4 রুট এ প্রাইম সি বি নট ডি। বি নট আমরা বের করছি, আর ডি হলো ইফেক্টিভ ডেপথ 34.5। একে 1000 দিয়ে ভাগ করলে ভিসিপি পাওয়া যায় কত? জাহিদ বলতো 39, 139। জি স্যার করতেছি। স্যার 1384.67 কি মানে 1000।
Roll 38. 38. Lamia. Roll 38. Lamia শোনা যাচ্ছে? Roll 38 কি শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। কথা বলছো না কেন? তাহলে হ্যালো হ্যাঁ, তোমার কত আসছে Hello? এটা? হ্যালো হ্যাঁ, তুমি কথা শুনতে পাচ্ছ? হ্যালো স্যার। হ্যাঁ, আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করছি। কি হচ্ছে এখানে বুঝতেছি না। হ্যালো তোমার তো ক্লাস করারই কোনো প্রিপারেশন নাই। তোমার কথা আমরা সবাই শুনতে পাচ্ছি। রোমান, ওর কথা শোনা যাচ্ছে না? রোল 37 নিলয়। ইয়েস স্যার, শুনতে পাচ্ছি হ্যাঁ, স্যার। ওর কথা শোনা যাচ্ছে? স্যার লামিয়ার কথা? হ্যাঁ, জি স্যার, শোনা যাচ্ছে। তো ও তো আমাদের কথা কারোর কথা শুনতে পাবে, তাহলে ও ক্লাস করতে তো কিভাবে? ক্লাস করার প্রিপারেশন লাগবে না একটা? সে এতক্ষণ ধরে আমরা যে ইন্টারাকশন করতেছি, প্রবলেম করার চেষ্টা করতেছি, ও তো এগুলো কিছুই বুঝবে না এবার। এখন এটা কি ক্যালকুলেশন কি ঠিক আছে? 1199? জি স্যার, ঠিক আছে। ওকে ফাইন। বিসিপি ইকুয়াল টু 899। কিন্তু এখানে আসলে পাঞ্চিং শেয়ারের জন্য ইন্ডিভিজুয়াল পাইলের যে রিয়াকশন সেটাই হলো তার পাঞ্চিং শেয়ার 129, 139, তার থেকে অনেক বেশি 899 কি। সেজন্য আমি বলছি যে এটা 99% কেটে দেখবা যে এটা ঠিক আছে, তারপরেও এটা একটা চেক, এটা চেক করতে হবে। ওকে, নেক্সট স্টেপ হলো মোমেন্ট ক্যালকুলেশন। তাহলে মোমেন্ট আমরা কোথায় নিব? রোল 35। শ্রেয়াসী, জি স্যার। মোমেন্টটা কোথায় নিব আমরা এখানে? মোমেন্টের সেকশনটা কি? স্যার কলাম ফেসে। কলাম ফেসে। তাহলে এখানে মোমেন্টের জন্য ফোর্স কারা? জি স্যার। হ্যালো কলাম ফেসে তো নিব বুঝলাম, কলামের ফেসের থেকে মোমেন্ট নিলে ফোর্স কয়টা? স্যার তিনটা পাইলের রিঅ্যাকশন ফোর্স গুলা। তিনটা পাইলের রিয়াকশনের জন্য ডিসটেন্স কত ফোর্স? স্যার পাইলের ডি ডিস্টেন্স, যেটা মানে আন্দাজে বলো না। কলামের আমরা এখানে মোমেন্ট ক্যালকুলেশন করতে বসছি। মোমেন্ট ক্যালকুলেশন করার সময় আমাদের লাগবে দুইটা জিনিস, ফোর্স লাগবে, ডিসটেন্স লাগবে। তুমি বলছো যে কলামের ফেসে এখানে আমরা মোমেন্ট নিব এবং এই তিনটা পাইলের রিয়াকশন নিব। এদের মধ্যে কলামের ফেস থেকে ডিসটেন্স কত দেবো? ডি ডিস্টেন্স। টি মানে কত? টি মানে 1, 2 না 5 না 10? রোল 38 কি এখন শুনতে পাচ্ছ লামিয়া? হ্যালো তুমি কি এখন শুনতে পাচ্ছ আমাদের কথা?
স্যার আমি 35। 35। হ্যাঁ 35 কি বলতেছো বলো? স্যার এটা ডি যে- ডিস্টেন্স যেটা 26.5। তুমি এই ফাউন্ডেশনে আমি একদিন যা পড়াইছি এর কিছুই বোঝো নাই, বুঝতে পারছো আমার কথা? তুমি আরো একটু ভালো করে পড়ালেখা না করলে পাশ করাই কঠিন হয়ে যাবে। তুমি এখন যে কথাটা বললাম। রোল 39 জাহিদ বলো। স্যার কলামের ফেস থেকে ডিসটেন্স স্যার ছবিটা স্যার আঁকাই নাই, এমনি ক্যালকুলেশন করতেছে। আমি মোমেন্ট যদি ছবিটা হচ্ছে কলামের ফেসে, তাহলে মোমেন্টের জন্য আমার দুইটা জিনিস লাগে, একটা হলো ফোর্স আর একটা হলো ডিসটেন্স। তাহলে কলামের ফেস থেকে ডিসটেন্সটা কত আমি সেটা জানতে চাচ্ছি। স্যার বলতেছি স্যার এমনি যে স্যার এই পাইলে স্যার ডায়েট মানে রেডিয়াসটা হবে, আর স্যার ফেস থেকে পাইলে ইয়ার আগ পর্যন্ত হবে। তার মানে ছবিটা স্যার ছবিটা আঁকো নাই, ছবিটা আমি স্যার ক্যালকুলেশন করছি স্যার, না ক্যালকুলেশন সাথে সাথে করতেছি স্যার। ক্যালকুলেশন দিয়ে তুমি খাইলেও কোনো লাভ হবে না। এখন তুমি ছবি আঁকো নাই বলে কিছুই বলতে পারছো না। আমি বারবার বলতেছি তুমি ছবিটা আঁকো, এগুলো করতে আমার অনেক সময় লাগে। রোল 33 শামিম বলো তো। জি রোল স্যার। 33 শামিম স্যার কি বলো। স্যার? মোমেন্ট যে নিচ্ছি সেই মোমেন্ট আর্ম কত? মোমেন্ট আর্ম, মোমেন্ট আর্ম মোমেন্টটা কোথায় নিব আমরা? শামিম মোমেন্ট কোথায় নিব? স্যার মোমেন্ট স্যার কলাম ফেজে স্যার। কলাম ফেসে। তাহলে মোমেন্টের জন্য ফোর্স কারা? স্যার ফোর্স হচ্ছে স্যার তিনটা রিঅ্যাকশনে স্যার নিতে হবে স্যার। তিনটা রিঅ্যাকশন। তাহলে কলামের ফেস থেকে এই রিঅ্যাকশনের ডিসটেন্স কত মোমেন্ট আর্ম? স্যার ডি ডিসটেন্স স্যার। আবার একই কথা বলো। বলো রোল 36 রোমান বলো। স্যার এটা আর কি কলাম ফেস থেকে এই পাইলের আগ পর্যন্ত 18.5, তার সাথে স্যার এই যে এই রেডিয়াসটা 8, মানে টোটাল 26.5, এটা হচ্ছে কি মোমেন্টার। সেটাই তো। তা আমি তো এর আগে তোমাদের দেখাইলাম যে এখান থেকে এই মাঝখান পর্যন্ত, এর মাঝখান পর্যন্ত ডিসটেন্স এখান থেকে 26.5। এটা সেইটাই তো আমরা প্রথমবার ডি হিসেবে নিয়েছিলাম, প্রথম ডিটা হিসেবে নিয়েছিলাম, তাই বলে ডি ডিসটেন্স না। এটা প্রথমবার ফার্স্ট ট্রায়ালের জন্য আমরা ডি এতটুকুই আমরা কনসিডার করছিলাম। এর সাথে সাথে ফিগার গুলো আঁকতে হবে, আর না আঁকতে পারলে আমাকে বলতে হবে স্যার একটু ওয়েট করেন, ফিগারটা আঁকতে পারবে না। এই প্র্যাকটিস না করতে পারলে এই ভিডিও দিয়ে সারা জীবনের কোনো কাজ হবে না, ওই ডি বলতে থাকবা। তাহলে মোমেন্ট কত হবে? এই রোল 35 তুমি বলো, আবার তোমাকে ভিডিও বলো। এখন কি বুঝতে পারছো? জি রোল 35 স্যার। জি জি স্যার। বলো মোমেন্টের ভ্যালু কত হবে? এখন আমি ডাইরেক্ট ভ্যালু জানতে চাই, মোমেন্ট কত? স্যার করতেছি। আমি একজনকে জিজ্ঞেস করা মানে সেই হিসাব কত থাকবে আর আমাদের বাকি সবাইকে শোনা দেবে তা না, কিন্তু আমি এভাবেই এখন থেকে ক্লাস নিব। বাকি সবাই হিসাব করতে থাকবা, এবং যদি এইরকম একবার বেশি দুইবার না পারো তাকে অ্যাবসেন্ট দিয়ে দেবে। এই ক্লাসে বসে আছে ঘুমাইতে কিছু করতে না। রোল 43 মিনময় বলো কত? স্যার 926.77 স্যার।
স্যার আর ইউ ইজ ইকুয়ালস টু স্যার 139.89, এটাকে স্যার 3 দ্বারা গুণ করার পর স্যার 26.5/12 এটা আসে। 926.77 keep fit. Okay. Bro Max, এই কোশ্চেন আমরা জানি। বলো Bro Max কত হবে? জি স্যার একটু স্যার ক্যালকুলেশনটা করে নিন। ক্যালকুলেশন করতে থাকো। স্যার 0.0135 স্যার। 0.0135 আমি কি ঠিক আছে? 150 150 হামিম জি স্যার। ও কি বলতেছে ঠিক আছে? জি স্যার। 0.0135 স্যার এরপরে আমার হ্যাঁ বলুন। স্যার এই যে এখানে যে বিটা ওয়ানটা আছে স্যার, আমরা তো এই যে কংক্রিটের কম্প্রেসিশন 4 এর জন্য 0.85 ধরি, কিন্তু আমরা জানি 1000 যদি কমে তাহলে স্যার এটা 0.1 করে লেস হয়, তাহলে 0.75 হওয়ার কথা না বিটা ওয়ান? হ্যাঁ কমলে না বাড়লে? স্যার এই যে বিটা ওয়ানের যে ভ্যালুটা সেটা 0.85 তো স্যার 4 এর জন্য আমরা ইউজ করি। ওটা কমলে না বাড়লে তুমি যেটা বলতেছো? স্যার স্যার ওই যে কম্প্রেসিশন কমলো স্যার 3 হইলো। কমলে কি চেঞ্জ হবে নাকি বাড়লে চেঞ্জ হবে সেটা কথা। আবার বই দেখবা ঠিক আছে? স্যার এটা বাড়লে চেঞ্জ হবে। হ্যাঁ, আবার বই দেখবা, বই দেখে ক্লিয়ার হবার যদি বাড়লে চেঞ্জ হবে না কমলে চেঞ্জ হবে। এটা বাড়লে চেঞ্জ হওয়ার কথা, কমলে আসলে ওটাই থাকবে ঠিক আছে? কম্প্রেসিভ স্ট্রেন্থ যদি কমে যায় 4 psi থেকে তাহলে ওটাই থেকে যাবে 0.85 থেকে যাবে। ওটা চেঞ্জ করা যাবে না, বেশি হলে তখন কমে যাবে। Anyway, আমাদের mu equal to 5 rho fi bd square 1 minus 0.59 rho fi by x prime c, এটা হলো মোমেন্টের জেনারেল ইকুয়েশন। এখানে আমরা সবকিছুই জানি এখন। বলে বসানো শুরু করো। mu আমরা জানি 926.77, এটা 12 দিয়ে গুণ করব তাহলে কিপ ইঞ্চ হবে। phi equal to 0.9, রোটা আমরা বের করব, রোটা রাখো। fy equal to 60 ksi, b equal to কত? স্যার বি ইজ ইকুয়াল টু 9 ইন্টু 12 হবে। 9 into 12, b হচ্ছে উইডথ 9 ফিট গুণ 12 ইঞ্চি, এটা আমরা কিপ এবং ইঞ্চিতে বসাচ্ছি। আর b ইকুয়াল টু কত? b হচ্ছে 34.5, লাস্ট যেটা আমরা হিসাব করে ওকে বলছি। b ইকুয়াল টু 34.5 এর স্কয়ার 1 মাইনাস 0.59 রো থাকবে, fy ইকুয়াল টু 60, 60 f প্রাইম c ইকুয়াল টু 3। এটা সিম্পলিফাই করতে থাকো, আমি যে কোনো কাউকে জিজ্ঞেস করবো।
WRE10 উম্মে কুলসুম। So WRE10 উম্মে কুলসুম আসো। জি স্যার। তাহলে সিম্পলিফাই করে বলো, সিম্পলিফাই একটুখানি। হ্যাঁ। স্যার 0.083। হ্যালো স্যার। দুইটা ভ্যালু আসবে না এটা? দুইটা ভ্যালু আসবে মানে এরকমই 0.083 আর 0.01145 এরকম। ওকে, তাহলে এখান থেকে কোনটা নিব আমরা দুইটার ভিতর থেকে? স্যার যেটা থেকে আমার রো ম্যাক্সটা আর কি রোম্যাক্স কি? স্যার দুইটাই তো ছোট রো ম্যাক্সের থেকে। কি আমরা দুইটাই ছোট হয়? ও না না সরি স্যার। এখনো বলতে পারছো না কোনটা নিব? 0.0016 এর ওইটা স্যার। 146 এটা নিব। জি স্যার 146 সরি। তাহলে এটা রো, এটা সিলেক্টেড। এখন মিনিমাম রো 400 বাই এফোর্ট। .0033। তাহলে আমাদের যেটা সিলেক্টেড হলো সেটা 0.0014। আবার মিনিমামটা দেখতেছি 0.0033। তাহলে মিনিমামটাই নিতে হবে, মিনিমাম ওর থেকে বড়। সেক্ষেত্রে বলো WRE11 মেহেদি হাসান, স্টিলের এরিয়া কত? জি স্যার শুনছি। জি স্যার আরেকবার স্যার যদি একটু বলতেন। স্টিলের এরিয়া কত? স্টিল এরিয়া করে দিন। স্যার 12.29। আচ্ছা ঠিক আছে, বলে দিলাম। সিভিল রোল 19 আয়েশ। জি স্যার। বলো 7 নাম্বার বার ব্যবহার করলে কয়টা রড লাগবে?
স্যার একটু স্যার 7 নাম্বার বার যদি ব্যবহার করি কয়টা কম লাগবে হিসাব করুন। স্যার স্যার 6টা। এই 7 নাম্বার বারে এরিয়া কত? স্যার 0.89। কি বলতেছে ইরফানুল হক রোল 9? জি স্যার 7 নাম্বার বারে এরিয়া কত? স্যার 0.89। স্যার 0.6 স্যার আমার তো 0.89 আসলো আসে না 7 নাম্বার বারে। আমি এটা বলছি যে মুখস্থ করবেন, এটা কোন সময় স্যার আসে না। 0.6 স্যার 0.6 স্যার এটা মুখস্থ রাখতে হবে কত নাম্বার বারে এরিয়া, এটা কত, এটা কখনো হিসাব করে বের করা যাবে না। এটা মুখস্থ করতে হবে, বইয়ে যা দেওয়া আছে তাই। কারণ এটা ডিফারেন্ট বার, এটা তোমার হিসাবে যা আসবে তার থেকে সামান্য এদিক সেদিক হবে। এটা ডিফারেন্ট বারের যে এরিয়া সেটাই বইয়ে দেওয়া আছে। ওকে 0.6 দিয়ে হিসাব করতে হবে। কয়টা? স্যার 21টা। 21টা। 20টা হয়, আমরা 21টা দিব। এবং এটা যেহেতু মানে স্কয়ার একটা ফাউন্ডেশন, তাহলে আমাদের বোথ ওয়ে, একদিকে হিসাব করছে আর একদিকে ফ্রি, ওই দিকেটা এইটাই বসাই দিব যা হিসাব করছে। এই পর্যন্ত আমি রাখি, আজকে ডোজ মনে হয় ওভার হয়ে যাচ্ছে। Recording stopped. Roll number 1. Respond your roll call, please. Yes, sir. Roll number 2. Yes, sir. 3, Yes, sir. 4, 5, Yes, sir. 6, Yes, sir. 7, Yes, sir. 8, Yes, sir. 9, 10, 11, Yes, sir. 12, Yes, sir. 13, Yes, sir. 14, Yes, sir. 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18, Sir. Yes, sir. 19, Yes, Sir, sir. 18. 18 ঠিক আছে, Sir 20, 19. 21, Yes, sir. 22, 23, Yes, sir. 24, 22 আছে স্যার Yes, sir. 22 okay, Sir 24. 25, Yes, sir. 26, Sir 24. Yes, sir. 25, sir. Sir 26. 25, 26 দেওয়া হচ্ছে 27, Yes, sir. 28, Yes, sir. 29, Yes, sir. 30, yes sir 31, Yes, sir. 32, Yes, sir. 33, Yes, sir. 34, Yes, sir. 35, Present, sir. 36, Yes, sir. 37, Yes, sir. 38, Present, sir. 39, Present, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 43, Present, sir. 44, Yes, sir. 45, Yes, sir. 46, Yes, sir. 47, Yes, sir. 48, Yes, sir. 49, Yes, sir. 50, Yes, sir. 51, Yes, sir. 52, 53, Yes, sir.
54, Yes, sir. 55, Yes, sir. 56, 57, Yes, sir. 58, Yes, sir. 59, Yes, sir. 60, 61, 62, Yes, sir. 63, Yes, sir. 64, Yes, sir. 65, Present, sir. Sir, roll 9, sir. WRE roll 1, Yes, sir. 2, Yes, sir. 3, Yes, sir. roll 4, Yes, sir. 5, Yes, sir. roll 4 তোমার ক্লাসে আমি খুঁজে পাই নাই। roll 6, WRE 6, 7, Yes, sir. 8, 9, Yes, sir. 10, 11, Yes, sir. 12, Yes, sir. 13, Yes, sir. 14, Yes, sir. 15, স্যার আমি স্যার সিভিল 19 স্যার দিছিলাম স্যার ঝামেলা হয়েছে নাকি বুঝতেছি না তোমাকে প্রেজেন্ট দেওয়া হয়েছে, ঠিক আছে। Sir, civil 9, sir. Sir, roll 9. সিভিল 52 স্যার। স্যার বৃষ্টি পড়তেছে তো স্যার। সিভিল রোল 9 দেওয়া হয়েছে। সিভিল 24 স্যার, সিভিল 24। 24 ঠিক আছে। স্যার সিভিল 52, স্যার সিভিল 52 52। হ্যাঁ, কি হয়েছে তোমার 52? স্যার বৃষ্টি পড়তেছে তো স্যার, নেটওয়ার্কটা খুব ডিস্টার্ব দিচ্ছিল, প্রেজেন্ট দিতে পারিনি স্যার। প্রেজেন্টের সময় এখন খালি ডিস্টার্ব করে। আচ্ছা, আজকে দিলাম। ওকে, খোদা হাফেজ। See you next week. আসসালামু আলাইকুম।